সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় দেবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে খেলাফতের গণসমাবেশ, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি, দলটিতে যোগ দিলেন সাবেক যুবদল নেতাসহ ৩ জন। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু, সংক্রমিত প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং বাজারে সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিনের, দাম কমেনি খোলা তেলের, ঊর্ধ্বমুখী চিনি ও লবণের বাজার, ডিম ও মুরগির দামও বাড়তি, সবজির উচ্চ মূল্যে ক্ষুব্ধ ভোক্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছে সেখানে। আমার স্ত্রীর কবর জিয়ারত করতে যাই, ওখান থেকে আসতে একটু সময় লেগেছে, মাফ করবেন আমাকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গতকালও আমি বলেছি সবাইকে যে শ্রমজীবী কর্মজীবী মানুষের সবচেয়ে গৌরবের দিন মহান মে দিবস। 1886 সালে আমেরিকার শিকাগোর হে মার্কেটে শ্রমিক হত্যার যে ঘটনা, যা 1 মে না খালি 3রা এবং 4ঠা মে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বে মহান মে দিবস উদযাপন করা হয়। মহান মে দিবস, এই দিবসটাকে এইভাবে ঘোষণা করার, এটা ঠিক শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে এটা হয় নাই। প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট ইউনিয়নের 2nd কংগ্রেসে এটাকে মে দিবস হিসাবে ঘোষণা করা হয়। শ্রমজীবী কর্মজীবী মানুষ এটাকে পালন করে। আমরা খুব বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমাদের যারা শ্রমিক আন্দোলনের সহকর্মীরা আছেন, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে বলতে যে মে দিবসের শিক্ষাটা আসলে কি। এটা আসলে খালি মে দিবস বলে পালন করা কিছু আসে যায় না, এর শিক্ষাটা গ্রহণ করা দরকার আর কি। মহান মে দিবসের অন্যতম নেতা ছিলেন আলবার্ট পার্সন্স। তাকে ফাঁসি দেওয়ার আগে, মিথ্যা অভিযোগে ফাঁসি দেওয়া হয় তাদের, ওনাকে ফাঁসি দেওয়ার আগে দিয়ে উনি বলেছিলেন যে আজকে তোমরা তোমাদের ক্ষমতার দর্পে আমাদেরকে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছ, কিন্তু এমন একদিন আসবে যেদিন শুধু আমাদের কণ্ঠ শোনা যাবে, তোমাদের কণ্ঠ শোনা যাবে না। তাই হয়েছে। এখন সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কণ্ঠে মে দিবসের শহীদদের কথা, মে দিবসের কথা, কিন্তু যারা সে সময় বিরোধিতা করেছিল তাদের আজকে চিহ্নমাত্র নাই। কেউ মনে করলেও তাদেরকে ঘৃণার সাথে তাদের কথা মনে করে। সেখানে ব্যবসায়ী ছিল, সেখানে শিল্পপতি ছিল, সেখানে রাজনীতিবিদ ছিল, সেখানে সংবাদপত্রের মালিক ছিল, যারা জুরি বোর্ড করে এই নিরপরাধ শ্রমিক নেতাদেরকে ফাঁসি দেয়। আপনার একজন শ্রমিক নেতা, তাকে উনি গ্রেপ্তার হয় নাই, কিন্তু যখন যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিচার শুরু হয়েছে, তখন সেই শ্রমিক নেতা নিজে আদালতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বলেছে, মাননীয় আদালত, আমার নিরপরাধ সাথীদের সাথে একই ভাগ্য বরণের জন্য আমি আপনার সামনে হাজির হয়েছি। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে, ব্রিফ করছিলেন নজরুল ইসলাম খান। তার বক্তব্যের বাক্যাংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। 2006 সালের 28 অক্টোবর যে খুনের রাজনীতি নিয়ে হাত রাঙিয়ে
রাজনীতির নতুন উত্থান হয়েছিল, তাদের হাতে এক সময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারে যাওয়ার পরে অতীতের সব কিছু ভুলে গিয়েছে। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সরওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণে আসতে হলো। তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের প্রস্তাব তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাইদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দেবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে, আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোনো সময় বলেন আমরা 4টার মধ্যে 3.5টা মানি, কোনো সময় বলেন যে পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একে আদেশে 2টা ভোট, গোস্ত হালাল কিন্তু শুরুয়া জোল হারাম। এর সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, 71 সালে জনগণের রায়কে অমান্য করার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। যারা রায় অস্বীকার করেছিলেন তাদের পরিণতি ভালো হয়নি। এবারও যারা রায় অস্বীকার করছেন তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকেই সম্মান করে আবার রায়টা মেনে নেয়। এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব। কিন্তু এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। নাহিদ ইসলাম বলেছেন, একসময় রাজপথ আর সংসদ প্রয়োজনে একাকার হয়ে যাবে। রাজপথ আর সংসদ একাকার যেদিন হয়ে যাবে, সেদিন বালুর পাত দিয়ে নদীর জোয়ার, সমুদ্রের জোয়ার থামাতে পারবে। ফ্যাসিবাদীরা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিল। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন, আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। বক্তব্য রাখছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। তার বক্তব্যের পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে বিরোধী দল রাজপথে গেলেও এখনও সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। সরকারের 2 মাসের মাথায় জামাত এনসিপি জোটের রাজপথে নামাকে সন্দেহের চোখে দেখছে দলটির নেতারা। আন্দোলনের নামে অরাজকতা করলে রাজপথেই মোকাবেলার হুঁশিয়ারিও দেন তারা। হাসান ওয়ালির প্রতিবেদন। 2 দশক পর বড় ম্যান্ডেটে ক্ষমতায় আসায় উন্নয়ন কর্মসূচি এগিয়ে নিতে সরকার ও বিএনপি এখন একাকার। দিবস কেন্দ্রিক আয়োজন ছাড়া অনেকটাই নীরব নয়াপল্টন কার্যালয়। আওয়ামী শাসনের দমন পীড়নেও রাজপথে হার না মানা দলটি ব্যস্ত সংগঠন গোছাতে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখন গড়িয়েছে রাজপথে। সংবিধান সংস্কারের দাবিতে অনড় বিরোধী দল, অন্যদিকে বিএনপির অবস্থান সংশোধনের পক্ষে। এই 2 শব্দের লড়াইয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট। 2 মাসের মধ্যেই বিরোধী দলের রাজপথে এমন আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি নেতাদের। তবে বিরোধী দলের আন্দোলন ঠেকানোর কোনো নির্দেশনা এখনো পৌঁছেনি তৃণমূলে। দেশটাকে অরাজকতা সৃষ্টি করে এদেশের জন্য গণতন্ত্র আর না আসতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব না। যারা নামবে দেশের জনগণের বিরুদ্ধে,
আমরা তখন তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব। পার্লামেন্টারি পলিটিক্সে তর্ক বিতর্ক বাক বিতণ্ডা তীব্র মতানৈক্য তৈরি হবে, হইচও হতে পারে, সেইটা রাজপথে টেনে আনার তো কোনো যৌক্তিকতা নাই। রাজপথের সংঘাত এড়িয়ে সংসদীয় বিতর্কের মাধ্যমে এই সংকটের যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। এই সংসদ চলবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে, কিন্তু তার আগেই ঘোড়ার আগে তো গাড়ি জোড়া যায় না। বিএনপি নেতারা বলছেন লক্ষ্য এখন দ্বিমুখী, একদিকে রাষ্ট্র মেরামত ও অন্যদিকে দল পুনর্গঠন। তবে রাজপথে বিরোধী দলের কর্মকাণ্ডের ওপর সজাগ দৃষ্টি রাখছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মাঝে উত্তেজনার ঘটনা তদন্তে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি করেছে ছাত্রদল। এদিকে শিক্ষার পরিবেশ নষ্ট না করে সংকটময় মুহূর্তে সবাইকে এক হয়ে কাজ করার পরামর্শ সাধারণ শিক্ষার্থীদের। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ ফটোকার্ড ঘিরে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ থানা। মারধরের শিকার হন ডাকসুর 2 নেতা সহ কয়েকজন সাংবাদিক। দফায় দফায় চলে উত্তেজনা। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড ও শাহবাগ থানায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সবাইকে শান্ত থাকার পাশাপাশি দেয়াল লিখন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। দুইটা ঘটনায় 2 রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। একটা হলো ফেসবুক পোস্টের অভিযোগ আসছে, সেই অভিযোগটা সত্যতা খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করে একটি তদন্ত কমিটি করেছে এসএম হলের প্রমুখ। শাহবাগ থানায় যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের ঘটনায় আমি একটা তদন্ত কমিটি করেছি 6 সদস্যের। সাধারণ শিক্ষার্থীদের আশঙ্কা, এমন রাজনৈতিক দ্বন্দ্ব চলতে থাকলে ক্যাম্পাসে আবারও নষ্ট হবে শিক্ষার পরিবেশ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও দেশের যে কোনো সংকটে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান তাদের। দেশে এমনি কিন্তু একটা ক্রাইসিস এখন চলতেছে, যেখানে সব দল সবার মিলে একসাথে কাজ করার কথা, সেখানে ওনারা নিজেরা যদি এখন এরকম করে, এটা তো সব দিক দিয়ে হ্যাম্পার। ক্যাম্পাসে যেমন হ্যাম্পার হচ্ছে, দেশেরও কিন্তু হ্যাম্পার। যে কারণে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, সেই বিষয়গুলো প্রত্যেকটা রাজনৈতিক দলের স্কিপ করা উচিত। তাহলে আমাদের ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ বজায় থাকবে। রাজনীতি হোক, ক্যাম্পাসের রাজনীতি হোক, কিন্তু সেটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি হোক। এদিকে শাহবাগ থানায় সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও জীবনের নিরাপত্তা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। ডাকসুর সামনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কোনো পোস্ট না করলেও তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি কোনো অপরাধ না করার সত্ত্বেও, একজন নিরপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি। আমি শাহবাগ থানা থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কোনো যৌক্তিক আচরণ পাইনি। উল্টো আমার যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে, যেটার জন্য আমি মূলত শাহবাগ থানায় জিডি করতে গিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের জয় জয়কার হবে, যার নেতৃত্বে এনসিপি থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক যুবদল নেতা ইসহাক সরকার সহ আরও অনেক নেতাকর্মী যোগদান করেন। আনুষ্ঠানিকভাবে এনসিপিতে নাম লেখালেন শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম আরও বলেন, সরকার ক্রমশই ব্যর্থতার দিকে যাচ্ছে। সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনসিপির নেতৃত্বে আরও জনগণ অধিকার আদায়ের সংঘবদ্ধ হবে বলেও মন্তব্য করেন যোগদানকারীরা। স্থানীয় সরকার নির্বাচনে এবার তারুণ্যের শক্তির জয় জয়কার হবে এবং সেটা এনসিপির সমর্থনই হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন
ফেরসামিন হক ইকবাল, নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনি। এই আয়োজনের প্রধান আকর্ষণ ইসাক সরকার। উনি বিগত 16 বছর বিরোধী রাজনীতি করেছেন এবং এখনও উনি বিরোধী রাজনীতি করবেন। উপজেলা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে ব্যস্ত এনসিপি। দলে ফেরাতে দলটির এবার টার্গেট অসন্তোষে থাকা বিএনপি নেতারা। অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের জন্য দরজা খোলা রেখেছে এনসিপি। সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, মধ্যমপন্থা ও সম্ভাবনাময় হওয়ায় বিভিন্ন দলের পদবঞ্চিতরা ঝুঁকছেন এনসিপিতে। শাবাব ওয়াসির প্রতিবেদনে বিস্তারিত। জুলাইয়ের উত্তাল রাজপথ থেকে নির্বাচনী মাঠ পেরিয়ে সংসদে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনীতির মাঠে নতুন এই দলটি বছর জুড়েই ছিল আলোচনা ও সমালোচনায়। জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে সংসদ ও রাজপথে সরব দলটি। 11 দলীয় জোটের কর্মসূচির পাশাপাশি এনসিপি এখন ব্যস্ত সংগঠন গোছাতে। উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে এর মধ্যেই বিভিন্ন দলের বঞ্চিত নেতাকর্মীদের টার্গেট করে এগোচ্ছে এনসিপি। সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লার বৈঠক উস্কে দিয়েছে নতুন বিতর্ক। সেই সাথে গুঞ্জন আছে এনসিপিতে যোগ দিতে পারেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। ঢাকা 7-এ স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত যুবদলের সাবেক নেতা ইসাক সরকার এনসিপিতে যোগ দিতে পারেন এমন কথাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কি বিএনপির সাবেক কিছু শীর্ষ নেতাদের দলে ভেরাতে চাচ্ছে এনসিপি? সময় সংবাদকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম জানালেন, টার্গেট নয় দ্বিপাক্ষিক যোগাযোগ রাখছে এনসিপি। খুব স্বাভাবিকভাবেই যে মানুষগুলোর এখনো গ্রহণযোগ্যতা আছে, আমরা তাদের কাছে রিচ করব আমাদের জায়গা থেকে। এই প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দলের গ্রহণযোগ্য যারা মানুষ, যাদের সাথে বৈষম্য করা হচ্ছে, উপযুক্ত স্পেসটা দেওয়া হচ্ছে না, স্বজনপ্রীতির কারণে যে মানুষগুলো তার উপযুক্ত জায়গাটা পাচ্ছেন না, সেই মানুষগুলো এনসিপিতে আসতে পারেন। সাংগঠনিক শক্তি বাড়াতে এবার অপরাধী নয় এমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য দরজা খোলা রাখতে চায় এনসিপি। দলটির প্রধান নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিলেন সার্জিস আলম। যারা এনসিপির আদর্শটাকে ধারণ করবে, ফ্যাসিস্টের যে কাঠামো যার মধ্য দিয়ে তারা মানুষের জুলুম করেছে, নির্যাতন করেছে, এটার সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, তারা যে কেউ আমাদের দলে চাইলে আসতে পারে। দলের মধ্যমপন্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি অনেক সদস্যই এনসিপিতে যোগদান করেছে বলে মনে করেন দলের এই শীর্ষ নেতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। দেশে তেল সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে টিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্তমান সরকার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে। আমি ডিসি সাহেবকে বলেছি, আমার ওনারা নিয়ম করেছেন, এটার দিকে আরো নজর দিতে হবে। কেউ যেন কোনোভাবেই তেল বিক্রি করে ফায়দা না করতে পারে, তার জন্য ব্যবস্থা করতে হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসের মজুদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটের বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হলেও এর পুরো চাপ ভোক্তাদের উপর পড়তে দেবে না সরকার। আমরা তেলেও আমদানি নির্ভর, গ্যাসেও এখন আমদানি নির্ভর, কিন্তু এটির জন্য বড় কোনো সাস্টেইনেবল স্টোরেজ তৈরির উদ্যোগ আমরা নেই। এই সরকার এই অব্যবস্থাপনা, এই অরাজকতা বা বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির কারণে যে সারা দেশ জিম্মি হয়ে পড়ে, এই জিম্মি দশা থেকে দেশকে মুক্ত করার জন্য জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নেবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তি কিছুটা কমেছে। পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকরা বলছেন, ফুয়েল পাস অ্যাপের ব্যবহার এবং তেলের সরবরাহ বাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। তবে ছুটির দিনে ডিপো থেকে বাড়তি তেলের চালান না পাওয়ার অভিযোগ করছে কিছু কিছু ফিলিং স্টেশন।
জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহনের লম্বা সারির চিত্রে কিছুটা পরিবর্তন না হলেও ভোগান্তি কিছুটা কমেছে। 5 থেকে 7 ঘন্টা জ্বালানি সংগ্রহের অপেক্ষার সময় কমে 2.5 ঘন্টায় নেমেছে। আগের শুক্রবার আমি ভরছিলাম, তখন এদেশে আমি 640 নম্বর সিটে ছিলাম। এখন মোটামুটি 150 জন পরে আসছি। 150 জন মানে আগেতে তুলনায় সিরিয়ালটা কমছে। দ্রুততম সময়ের মধ্যে সরকারের একটা ভালো একটা পদক্ষেপ দরকার। আজকে অন্য দিনের চেয়ে একটু কম মনে হচ্ছে আর কি। ভোগান্তি কিছুটা কমার পেছনে ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের সুবিধা দেখছেন গ্রাহকরা। তারা বলছেন বাড়তি দামের কারণে প্রভাব পড়েছে বিক্রিতেও। রিজার্ভটা কেউ না করতে পারে, এটা নিঃসন্দেহে ভালো দিক। এটা হওয়া উচিত ছিল আগেই। ফুয়েল পাস হওয়াতে সবাই একবার করে নিতে পারতেছে, বেশি করে নিতে পারতেছে না। আগে যে একবার যা 2 বার নিতে পারতো বা 3 বার নিতে পারতো, ওই সুযোগটা এখন নাই। এক সময় মনে করেন আরো প্রকট ছিল, সেই প্রকট থেকে কিছুটা উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে। এক ধাপে লিটারে 20 টাকা বাড়াটা মোটেও ঠিক হয় নাই। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি বেশিরভাগ পাম্প কর্তৃপক্ষের। তবে ডিপো থেকে চাহিদা মাফিক জ্বালানি তেল না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। বৃহস্পতিবার আমাদের গতকালকে 27,000 দিছে, এই কারণে অক্টেন 27,000 বলতে 2 গাড়ি, যেটা শুক্রবার বন্ধ থাকবে, বৃহস্পতি শুক্র এই 2 দিনের তেলটা গতকাল কিনতেছে, তাতে মনে হচ্ছে যে আর আমাদের বাড়তি দেয় না। ফুয়েল পাস অ্যাপের মাধ্যমে বাইকাররা তুলনামূলক শৃঙ্খলা বজায় রাখায় এই অ্যাপ অন্যান্য যানবাহনের জন্য উন্মুক্ত করার দাবি উঠেছে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে প্রায় 1400। এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আবহাওয়া পরিবর্তনজনিত নানা রোগ। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। গেল কয়েকদিন ধরে বেড়েছে তাপমাত্রা, তীব্র গরমে দেখা দিচ্ছে নানা রোগ। আবহাওয়া পরিবর্তনজনিত এসব রোগে আক্রান্তদের বেশিরভাগই শিশু। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছেন অভিভাবকরা। সবচেয়ে বেশি শারীরিক জটিলতা দেখা দিচ্ছে জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশুদের। গরম বাড়ার কারণে অ্যালার্জির একটা সমস্যা হইতেছে। কিছুদিন ধরে জ্বর, ঠান্ডা, ওষুধ খাওয়ালে জ্বর কমই, তারপর আবার জ্বর বেড়ে যায়, সারা রাত কান্না করে। হঠাৎ করে কালকে রাত থেকে প্রচন্ড জ্বর ওঠার পরে আবার দেখি শরীরে রেশ দিয়ে পড়ে গেছে। এদিকে পাল্লা দিয়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও। 6 দিন ধরে জ্বর, পরে র্যাশ উঠছে, পরে আমি হসপিটালে নিয়ে গেছিলাম, পরে বয়সের কারণে প্রথম ভর্তি নেয়। পুরো শরীরে হামে ভর্তি ছিল গা ভরা জ্বর, তারপরে মুখে গাও। ডাক্তার মাকে দেখাইছি, তখন ওনারা বলতেছে যে ইমার্জেন্সিতে ভর্তি করার জন্য, বাস্তব খুবই সিরিয়াস অবস্থা। আবহাওয়া পরিবর্তনজনিত রোগ ও হামের প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। এই গরমে বেশি বাইরে না হওয়া, একটু ছাতি নিয়ে চলাফেরা করা অথবা একটু ছায়ার ব্যবস্থা করা, তাতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং প্রতিদিন খাবার স্যালাইন খেতে হবে। এ সময় সামান্য অসুস্থতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। দেশের 7 জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া দফতর। একদিন পর ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উজানের ঢলে রয়েছে আকস্মিক বন্যার শঙ্কা। বৈশাখের রুদ্র রূপ দেখাচ্ছে প্রকৃতি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কাঠ ফাটা রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন। রাজধানী সহ দেশ জুড়েই বইছে তীব্র তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে বাড়ছে অস্বস্তি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরম যে পরিমাণ পড়ে মানুষের সহ্য হওয়ার মতো না। দেখা যাচ্ছে অল্প হাঁটলেই টায়ার্ড হয়ে যাচ্ছি। বের হলে মানে পানি খাইতে খাইতে মনে হয় যে ব্যাগে যা টাকা থাকে পানির পিছনে সব টাকা জায়গা। সরকারি বা বেসরকারি কোনো সংস্থা থেকে যে সামান্য একটু পানি বা রিফ্রেশমেন্টের জন্য যদি কোনো কিছু করা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আবহাওয়া অফিস বলছে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা শনিবারের পর থেকে কমতে পারে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহটা আগামী কালকেও তো কিছু কিছু জায়গায় থাকবে, তারপরে এটা অনেকটা প্রশমিত হয়ে যাবে এবং এসব বৃষ্টিপাতটা বাড়বে এবং আমরা ভারী বৃষ্টিপাত আশঙ্কার জন্য কিন্তু আমরা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জন্য ভারী বর্ষণের একটা সতর্কতা জারি করছি এবং এটা 25 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টার জন্য। এবং এ সময় কিন্তু দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত হবে, তবে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে।
এছাড়া হাওর জনপদে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। দুর্যোগ পূর্বাভাস কেন্দ্র বলছে উজান থেকে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল, ঝুঁকিতে কৃষকের ফসল। যে স্কেলে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ওরকম যদি চলমান থাকে তাহলে হাওর অঞ্চল এবং নদী সংলগ্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে কিছুটা বন্যার ঝুঁকি রয়েছে। এর ফলে আমাদের প্রাইমারি ক্ষতিটা হয় যে ফসলের উপরে। বিরূপ আবহাওয়ার একদিকে যেমন পানির জন্য হাহাকার, অন্যদিকে পানির নিচে কৃষি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। হজ মৌসুম শুরুর পর আজ প্রথম জুমার দিন। পবিত্র কাবা প্রাঙ্গণ সহ মক্কার প্রতিটি অলিগলি এখন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজিদের পদচারণায় মুখরিত। বিস্তারিত জানাতে মক্কা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হজ মৌসুম শুরু হওয়ার পরে এটি ছিল প্রথম জুমা। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখ লাখ হজ যাত্রীদের আজ প্রথম জুমা আদায় করেছেন। লাখ লাখ হাজিদের মধ্য থেকে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের মধ্য থেকে এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটা খবর পেয়েছি ৭৮টি ফ্লাইটে মোট ৩১,২৮১ জন হজযাত্রী কিন্তু সৌদি আরবে এসে পৌঁছেছেন। আমরা জানি যে প্রচণ্ড গরমে মক্কার হজ মিশন থেকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন ঠান্ডা পানি, একদমই বেশি ঠান্ডা পানি না পান করে নর্মাল পানি যেন তারা পান করে, ছাতা ব্যবহার করে, এই ধরনের সতর্কতা কিন্তু দেয়া হচ্ছে। আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে আমার পিছনে কিন্তু একটি অস্থায়ী ক্লিনিক স্থাপন করা হয়েছে। এই অস্থায়ী ক্লিনিকে 4টি অ্যাম্বুলেন্স, 5টি অ্যাম্বুলেন্স আছে যেগুলো বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের সেবায় নিয়োজিত আছে। আমি এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে লাগেজ ব্যবস্থাপনা এবং হজযাত্রী যারা হারানো যাচ্ছে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা হজ মিশন থেকে করা হচ্ছে। আজকে এই যে প্রথম জুমা আদায়ের লক্ষ্যে শত শত মুসল্লি কিন্তু মসজিদুল হারাম থেকে তারা মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছেন। আজকে ইমামতি করেছেন হারামাইন শরীফাইনের যে প্রধান ইমাম শায়েখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি খুতবা প্রদান করেছেন। চমৎকার খুতবা প্রদানে তিনি বলেছেন যে ফিলিস্তিন এবং আল আকসা এর জন্য তিনি দোয়া করেছেন এবং হজযাত্রী যারা আছে তাদেরকে যেহেতু দীর্ঘ সময় এখনও বাকি আছে ইবাদত বন্দিগিতে যেন তারা এই সময়টাকে অতিবাহিত করে, বিশেষ করে তারা ওমরা পালনে যেন নিজেদেরকে এত বেশি জড়িয়ে না পড়ে যে তারা অসুস্থ হয়ে যায়, হজ পালনে তারা বাধাগ্রস্ত হয়। তো এই ছিল আমার কাছে মক্কার হজ ক্যাম্পের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মক্কায়। যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজিএমইএ। এদিকে ওই ঘটনার বিচার এখনও নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজন ও শ্রমিক নেতারা। চান দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন। রানা প্লাজা দুর্ঘটনার 13 বছর পার হয়েছে, কিন্তু এখনও থামেনি অধিকার আদায়ের মিছিল, সংগ্রাম আর মুষ্টিবদ্ধ হাতে দীপ্ত স্লোগান। রানা প্লাজা ধসের ঘটনা স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শুক্রবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন শ্রমিক কর্মচারী, স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আহত শ্রমিকদের চিকিৎসা চাই, পুনর্বাসন চাই, তারা যেন কাজে ফিরে যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। আমি প্রতি বছর দেখার জন্য আসি, দোয়া করার জন্য আসি। এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর বিজিএমইএর সভাপতি জানান, যারা রানা প্লাজা দুর্ঘটনায় আহত হয়েছেন কিংবা নিহতের পরিবার এখনও উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, তাদের পাশে দাঁড়াবে বিজিএমইএ। আমরা ইতিমধ্যে 5,100 জনকে বিভিন্ন সংগঠন বিজিএমইএ সহ ক্ষতিপূরণ দিয়েছে, 50,000 টাকা থেকে শুরু করে 25 লক্ষ টাকা পর্যন্ত। তো এরপরেও যদি আহত শ্রমিকের কেউ যদি ক্ষতিপূরণ না পেয়ে থাকে সেভাবে উদ্যোগ নেব, তাদের চাকরির ব্যবস্থা করব, কিন্তু সেটা সঠিক হলো শ্রমিক কর্মকর্তা অথবা কর্মচারী হতে হবে। 2013 সালের আজকের দিনে ধসে পড়ে রানা প্লাজা, যেটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর মধ্যে একটি। এখানে নিহত হয় 1100-র বেশি মানুষ।
যাদের বেশিরভাগকেই শায়িত করা হয় রাজধানীর জুরাইনের কবরস্থানের এই জায়গাটিতে। কিন্তু এখানে কোনো নাম ফলক বা স্মৃতিফলক না থাকায় হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক সংগঠনের নেতারা এবং নিহতদের স্বজনরা। তারা বলছেন, যদি এখানে স্মৃতিফলক বা নাম ফলক স্থাপন করা হয় তাহলে মানুষ জানতে পারবে এখানে কারা, কিভাবে এবং কতজন নিহত হয়েছেন। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে যশোরের জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সংবিধান বলছে বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন থাকবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই অর্থে কার্য পরিচালনায় স্বাধীন। এই সুপ্রিম কোর্ট সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে সরকারের সেখানে হাত দেওয়ার কোনো ক্ষমতা নাই। একজন বিচারকের বদলিত সুপারিশ তো দূরের কথা, বদলির ফাইল মুভ করার সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট থেকে দিনের পর দিন দেখেছি কি অবিচার হয়েছে। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই যে বিচার ব্যবস্থা শুধুমাত্র অর্থনৈতিকভাবেই দুর্নীতিমুক্ত হবে না, ইন্টেলেকচুয়ালি তারা দুর্নীতিগ্রস্ত হবে না, এরকম একটি বিচার ব্যবস্থা আমরা চাই। চিকিৎসা সেবার ক্ষেত্রে পরিকল্পনা এমন হতে হবে যেন মানুষ 24 ঘন্টায় সেবা পায়। সকালে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের 29তম জাতীয় কনফারেন্সে এ কথা বলেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত সবার আচরণ এবং নীতি পরিবর্তন করতে হবে। যে কোনো সময় একজন মানুষের চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, সময় বিবেচনা না করে চিকিৎসা দিয়ে যেতে হবে সব মুহূর্তে। দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর প্রায় অর্ধশত বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়। এই লোকটা আমার চিকিৎসা করবে, এই প্রতিষ্ঠানে গেলে বা এখানে গেলে আমি আমার চিকিৎসাটা পাবো। এইটা আর্ন করা, ধরে রাখার দায়িত্ব কিন্তু দোজ হু আর দি ফিজিশিয়ানস, তাদের কাজে। আপনাদের এটা এককভাবেও হবে না, এইখানে সবার চেষ্টার দরকার আছে। নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের দখলদারিত্ব দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতির সভায় তিনি বলেন, অপরাধীদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই। অন্তর্বর্তী সরকারের সময় যে নৈরাজ্য ছিল, মব সন্ত্রাস ছিল, নির্বাচিত সরকারের আমলে এরকম কোনো পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। আমাদের শিক্ষাঙ্গন নিয়ে কেউ পরীক্ষা নিরীক্ষা করবেন, এটাকে পুরনো জমানার মতন কেউ দখলদারিত্ব কায়েম করার চেষ্টা করবেন। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশের পরিবর্তে কেউ যদি এখানে মাস্তানি, সন্ত্রাসী, দখলদারিত্ব তারা যদি কায়েম করার চেষ্টা করেন, ছাত্র, যুব সমাজ, সাধারণ মানুষ, এটা আমরা কেউ দেখতে চাই না। নিরাপদ ক্যাম্পাসের দাবিতে পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এ পদযাত্রা হয়। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, চট্টগ্রামের সিটি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশেই শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা চলছে তার জন্য সরকার ও বিরোধী দলের অঙ্গ সংগঠন জড়িত। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর রক্তপাত দেখতে চায় না ইসলামী আন্দোলন। জ্বালানি তেল আর পরিবহন খরচ বৃদ্ধির দোহাইয়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 7 টাকার উপরে। তবে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। তপ্ত গরমে শরীর যেমন পুড়ছে, তেমনি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম আর বাজারের উত্তাপে পুড়ছে ক্রেতার পকেটও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, পটল, ঢেঁড়সের মতো সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার ওপরে। বেগুন, বরবটির কেজি 100 টাকা, লাউ, পেঁপে 80 আর করলা বিক্রি হচ্ছে 70 টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কাঁচা বাজারের এ অবস্থায় ক্ষুব্ধ ক্রেতারা। একটা দুটো দাম কমলেও কিন্তু সেটা দিয়ে তো একটা দুটো দিয়ে তো সংসার চলে না। যত দিন যাচ্ছে সবকিছুর দামই তত বাড়ছে। সেই কাঁচা পেঁপে যেটা, সেটা 2 সপ্তাহ আগে 60 টাকা 50 টাকা কেজি ছিল,
সেটা এখন এখানেই বলছে 100 টাকা। আমাদেরও বাড়তি বিক্রি কি কিনে হয়, বাড়তি করে বিক্রি করতে হইতেছে। এদিকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করলেও দাম কমেনি খোলা সয়াবিন ও পাম তেলের। এর মধ্যে আবার খোলা চিনি ও লবণের দাম বাড়ছে বলে জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। তেল যেই গায়ের যা তাই বিক্রি হচ্ছে। গায়ে লাগার থেকে লবণ 5 টাকা কমে, কিন্তু এখন গায়ে দামে লবণ কিনতেছে। যে চিনি ছিল এক সপ্তাহ আগে 105, এখন 110 টাকা। মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে আমাদের খুব হিমশিম খেতে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে আবারও 10 টাকা বেড়েছে ব্রয়লার আর সোনালী মুরগির দাম। সব মুরগির দাম মনে করেন নিয়ন্ত্রণে আছে, খালি এই 2টা মুরগির দাম একটু বাড়ছে। তবে পাইকারি বাজারে ডিমের দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতি ডজনের দাম ঠেকেছে 130 থেকে 140 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে মানা হচ্ছে না নকশা, অন্যদিকে দুর্বল নির্মাণ কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন। সেগুলোকে আবার বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর। এসব বিষয়ে তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিও অপরিকল্পিত। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন সমাজ। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা 10 তলা এই ভবনটির ফ্লোরগুলো ভাড়ায় নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর। অথচ দফায় দফায় চিঠি দিয়ে বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করায় দুর্নীতি আর অনিয়ম খোঁজা যাদের কাজ, সেই দুদক, পরিসংখ্যান অফিস সহ জেলার গুরুত্বপূর্ণ সব দপ্তরই এখন বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায়। আশ্চর্যের ব্যাপার, এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিরও একই দশা। ভাড়ায় নেওয়া জেলার প্রতিটি থানার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে ঘনবসতি, পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, যার বড় একটা অংশ নির্মিত হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। বাড়ি ঘরে কাম চলতেছে, ওই ইট বালু দেওয়া সবসময় মূর্তিতে মানুষ আসতে পারে না, এই অবস্থা। একসময় এসব তদারকির দায়িত্বে ছিল পৌরসভা, এরপর সিটি কর্পোরেশন, সবশেষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকল দপ্তরই পরিকল্পিত গাজীপুর গড়তে ব্যর্থ। নিজের মতো করে খামখেয়ালি মতো বাড়িঘর না করার জন্য অনুরোধ থাকবে। যদি এই বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটে, আইনি যে ক্ষমতা আছে জেলা প্রশাসনকে দেয়া আছে, সেটি আমরা পুরোটাই অ্যাপ্লাই করব। দুর্বল নির্মাণ কাঠামো আর রাস্তা ছাড়া নকশাবিহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে গাজীপুরে। পরিস্থিতি এমন যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিসের। কর্তৃপক্ষ যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই নগরায়নের ব্যাপারে জনগণকে সচেতন করে, আইনের প্রয়োগ ঘটায়, তাহলেই কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত নগরী গড়ে তোলা সম্ভব হতো। ভূমিকম্পে এখনো কোনো দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে গাজীপুরবাসী। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প সৃষ্টির সক্ষমতা রাখা ফল্ট লাইনগুলো এখন বড় আতঙ্ক। অথচ দুর্যোগ মোকাবেলায় আইন থাকলেও তার প্রয়োগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, কেবল উদ্ধার কাজে বিনিয়োগ নয়, বরং ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবছরের শুরু থেকেই ঘন ঘন ভূমিকম্পে কাঁপছে দেশ। গত 4 মাসে রেকর্ড হয়েছে ছোট বড় শতাধিক কম্পন। সকালে রাজধানীর ডিআরইউতে পেশাজীবী সংগঠন পেপারস আয়োজিত ভূমিকম্প পরিপ্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ প্রকৌশলী ও স্থপতিদের আলোচনায় জানা যায়, দেশের উত্তর আর পূর্বাঞ্চল ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। পূর্বাভাসবিহীন এই দুর্যোগ মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দিচ্ছেন তারা। ভূমিকম্প কতটুকু ক্ষতি করবে, বেসিক্যালি সেটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর। এক মোটা দাগে যদি বলি, সেটা হচ্ছে যে কত মাত্রার ভূমিকম্প হচ্ছে, মাটির কত গভীরে সেটা তৈরি হচ্ছে, কী ধরনের মাটিতে সেটা তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে ওই অঞ্চলের জনবসতি বা ঘনবসতি কেমন। দিজ আর অল পাবলিক সেফটি ইস্যুস, যেগুলো বিল্ডিং কোড দ্বারা, রেগুলেশন দ্বারা আমরা যদি কন্ট্রোল করতে পারি। এটা খুব একটা মেজর রকেট সায়েন্স না, কিন্তু এগুলো পলিসি দ্বারা এবং কোড দ্বারা অবশ্যই আমাদের এটা করতে হবে। ভবন নির্মাণের ক্ষেত্রে সামগ্রিকভাবে সঠিক রাজনৈতিক নির্দেশনা প্রয়োজন জানিয়ে বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, রাজুকের কাজ তদারকিতেও আলাদা ব্যবস্থা থাকা উচিত। পৃথিবীর সব দেশে এই ধরনের ভবনগুলোকে চিহ্নিতকরণ এবং ভবনটা খারাপ না ভালো চিহ্নিত করার জন্য আউটসোর্স করা হচ্ছে, থার্ড পার্টিকে নিয়োগ করা, অর্থাৎ তৃতীয় পক্ষকে। কারণ রাজুক যেহেতু নিজেই হচ্ছে বিল্ডিংয়ের ছাড়পত্র দিচ্ছে, নকশা অনুমোদন দিচ্ছে, তাকে দিয়ে বিল্ডিং চেক করার
কোনো কারণ নেই। দুর্যোগের পর উদ্ধার কাজের চেয়ে পূর্বাভাসবিহীন এই প্রাকৃতিক বিড়ম্বনা মোকাবেলায় সংশ্লিষ্টদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে মত বিশেষজ্ঞদের। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ক্ষয় সচেতনতা দিবস। লোহা বা ইস্পাতে তৈরি পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়াকে বলে মরিচাজনিত ক্ষয় বা করোশন। বিভিন্ন ধাতুর ক্ষয় ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে অবকাঠামোকে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব করোশন ইঞ্জিনিয়ার্সের তথ্য বলছে বিশ্বে প্রতি বছর করোশন বা ক্ষয়ের কারণে ক্ষতি হয় প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির প্রায় 3%। এমন প্রতিপাদ্যে এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড করোশন সচেতনতা দিবস। লোহা ইস্পাতের কংক্রিটের ভরে টিকে আছে রাজধানী ঢাকার কত শত আবাসন, কত শত স্থাপনা। কিন্তু কংক্রিটের ভেতরের স্টিল ক্ষয়ে গেলে সেতু, বাড়ি সহ বিভিন্ন কাঠামোর সহনশীলতা কমে যায়, যা যেকোনো দুর্যোগে বাড়ায় ক্ষয়ক্ষতির মারাত্মক ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে এই ক্ষয় সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে ধীরে ধীরে ভেঙে পড়বে সেতু, ভবন, রাস্তা। ঝলমলে এই নগরী নিমিষেই পরিণত হবে পরিত্যক্ত ভাগাড়ে। কংক্রিটের ভিতরে যে স্টিল থাকে, স্টিলের আমাদের যে রড থাকে, সেই রড আসলে করোশনে এটা মরিচা পড়ে এটা নষ্ট হয়ে যায়। শুধু তাই না, এইটা করোশনের কারণে ফুলে যায়। ফুলার ফলে কংক্রিটে একটা চাপ আসে, তার কারণে কংক্রিট ফেটে যায়, ফেটে খুলে খুলে পড়ে যায়। এই বিশেষজ্ঞের শঙ্কা, ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্বল অবকাঠামো আরও দ্রুত ভেঙে পড়তে পারে, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। আমাদের দেশে বড় ভূমিকম্প হলে আমাদের যত না স্ট্রাকচারাল ডিজাইন ফল্ট বা কনস্ট্রাকশন ফল্টের জন্য হবে ক্ষতি, তার থেকে মেইনটেনেন্সের অভাবে করোশনে বাড়িঘর যেগুলো অলরেডি ক্ষতিগ্রস্ত, সেগুলো সবচেয়ে বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণ কাজে সঠিক উপকরণ নির্বাচনের পাশাপাশি সঠিক গবেষণা, প্রযুক্তি ও পরিকল্পনাই হতে পারে এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান। বাইরে থেকে মজবুত মনে হলেও ভেতর থেকে করোশন বা ক্ষয় ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে বিভিন্ন ধরনের অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো রক্ষণাবেক্ষণ না করলে এই ছোট ছোট ক্ষয়ই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফি মওকুফ করেছে ইরান। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হলে তেহরানের সঙ্গে চুক্তি নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সংঘাত বন্ধে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত এবং লাভজনক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন। তেহরানের সঙ্গে চিরস্থায়ী চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি অপেক্ষা করবেন বলেও জানান। এদিন ইরানে পারমাণবিক হামলার বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকের ওপর রীতিমতো চটে যান ট্রাম্প। তেহরানে পারমাণবিক হামলা চালানো হবে না বলে জানান তিনি। কেন এমন নির্বোধের মতো প্রশ্ন করা হলো? কেন আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাব যখন সাধারণ অস্ত্র দিয়েই তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি? না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর মধ্যেই হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মাইন স্থাপনকারী কোনো নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আলোচনা ও চুক্তির কথা বললেও মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বাড়িয়েছে ওয়াশিংটন। বর্তমানে ওই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরী সহ যুক্তরাষ্ট্রের অন্তত 26টি যুদ্ধ জাহাজ অবস্থান করছে। বৃহস্পতিবার মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে তেল আবিব। যুদ্ধ বন্ধে ইরান ও আলোচনা ও সমঝোতা চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে মার্কিন অবরোধ, অঙ্গীকার লঙ্ঘন ও হুমকি ধামকি আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ঐক্যের বার্তা দিয়েছেন ইরানি নেতারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবে তার হিসেব মেলাতে ব্যস্ত তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় দুশ্চিন্তায় দুই শিবির। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
প্রায় 93% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। 2021 সালে উত্তরবঙ্গের 8 জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদীর দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি ভোট হওয়া 152 আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে विपुल जॉयर दिखे एगिए दिएছেন तृणमूल कांग्रेस के। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে 27 এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদি স্বাগতম। বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা ভ্রমণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। খেলার খবর, বিসিবিতে কোচ হিসেবে কাজ করতে পারবেন কিনা সেই উত্তর খুঁজছেন বুলবুলের আমলে নিয়োগপ্রাপ্ত স্পিন স্পেশালিস্ট কোচ মোহাম্মদ রফিক। নিয়োগের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সিদ্ধান্ত জানার অপেক্ষায় সাবেক এই ক্রিকেটার। যদি তাদের বেটার হয়তো আমাকে নেবেন না কেন? আপনারা তো আমাকে বলেছেন, আমাকে একটা আশ্বাস দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর 26 বছরের অপেক্ষা শেষে পেয়েছিলেন বিসিবিতে কাজ করার সুযোগ। তবে মোহাম্মদ রফিকের মতো কিংবদন্তির আনন্দটা স্থায়ী হয়েছে মাত্র একদিন। বুলবুলের বোর্ডে নিয়োগ পান স্পিন স্পেশালিস্ট হিসেবে, কিন্তু দায়িত্ব বুঝে নেওয়ার আগেই সভাপতির সঙ্গে বদলে গেছে রফিকের ভাগ্য। তামিম ইকবাল ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন। এখন আদৌ বিসিবিতে কাজ করার সুযোগ পাবেন কিনা সে প্রশ্নের উত্তর জানতে চান রফিক। নাফিজের সাথে কথা বলছিলাম, ও বললো যে রফিক ভাই, আমরা নিউজিল্যান্ড টিমটা খেলাটা আরম্ভ হোক, একটা খেলা, তারপরে বোর্ড প্রেসিডেন্ট আসলে কথা বলবো আপনাকে, তখন আমরা ফোনেতে জানাবো। কিন্তু এই পর্যন্ত এখন তিনি কোনো জানি না। কদিন আগে ঘটা করে ক্যাপ্টেন্স কার্ড দিয়েছেন তামিম ইকবাল, যেখানে আছে নানা সুযোগ সুবিধা, কিন্তু কখনো নেতৃত্ব না দেয়ায় সেই তালিকায় ছিলেন না রফিক। দেশের ক্রিকেটে বরাবরই উপেক্ষিত থাকেন সাবেক এই ক্রিকেটার, অথচ নামের পাশে 125 ওয়ানডে আর 100 টেস্ট উইকেট। অন্তত কীর্তি গড়া ক্রিকেটারদের এই সম্মাননায় যুক্ত করা উচিত ছিল বলে মত রফিকের। যারা এটা যাচাই বাছাই আমি মনে করছি তারা একটু ভুল ডিসিশন নিয়েছে। এটা সিনিয়র প্লেয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বোধহয় আরো সহজ হতো। এখন যদি শুধু ক্যাপ্টেনের দিয়ে আলোচনা করবেন, তারও লোক আছে। এখনকার মতো বিসিবিতে এত অর্থ গ্ল্যামার ছিল না রফিকদের আমলে। দেশের ক্রিকেট উন্নতির ভিত্তি স্থাপন হয় তাদের সময়। তাই বর্তমান সময়ে বিসিবির অস্থিরতা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না বলেই মনে করেন রফিক। ছোটকালে লেখাপড়া করেছেন স্কুলে, যেমন খুশি তেমন স্বাস্থ্য না। আর এখন দেখা যায় যে যেমন খুশি তেমন, একটা বছর দেখেন আপনি 3-4টা স্পোর্ট দেখতে, যেমন খুশি তেমন দেখতে পারতেছেন। তা আমি মনে করি যে এটা ক্রিকেটের ভালো দিক দিয়ে না। রফিকের মতে সভাপতি হিসেবে যিনি থাকুক না কেন, কাজ করতে হবে চেয়ারের গুরুত্ব বুঝে। কাউকে খুশি করা নয়, দেশের ক্রিকেটের উন্নতি করাই হোক বিসিবি সভাপতির প্রধান লক্ষ্য। ওই চেয়ারটা কিন্তু আলাদা একটা ওয়েট আছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে খেলাফতের গণসমাবেশ, জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা জামাত আমিরের, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। সংসদে ঐক্য, বাইরে কোন্দল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে চলবে না দলীয়করণ, অস্থিরতা সৃষ্টি করলে ছাড় দেবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।